যোগ্য লোক, দক্ষ লোক যদি আপনি ইন্টিগ্রিটি সম্পন্ন লোককে যদি না আনেন, পলিটিক্যাল রেজুর ভিত্তি সম্পন্ন, তাহলে তো কারাপশন, বিউরোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল নেক্সাস, কারাপশন নেক্সাসটা বাড়ছে এবং জনগণের মাঝে এটাকে সহজভাবে নেওয়ার একটা প্রবণতা চলে আসছে করাপশনটা। আপনি প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যান, ব্রাক, এআইবি, নর্থ সাউথ, সর্বস্তরে মানুষের তারা হতাশ এবং তারা এই বিপ্লবকে প্রতারণা, তারা ফিল করছে তারা প্রতারিত হয়েছে। রাজনীতিটা আগে রাজনীতিকদের মধ্যে ছিল, এই রাজনীতিটা এখন আপনি শিক্ষকদের মধ্যে আনলেন, রাজনীতিটা একদম সিভিল সোসাইটিতে ঢুকালেন। আগে রাজনীতিকরা করাপশন করলে তারা জেলে যাবে, এখন আপনি সর্বস্তরে যদি রাজনীতিটাকে এভাবে ইস্টাবলিশ করে ফেলেন, তাহলে তো আপনি আমি প্রত্যেকেই ঝুঁকিতে। ভারত এখন চীনের দিকে ঢুকছে, আমরাও চীনের দিকে ঢুকছি। এখন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা রাখতে হলে এইটার ক্ষেত্রে সে যদি বাধা সৃষ্টি করে, তাহলে তো এই সম্পর্কটা, ত্রিপাক্ষিক সম্পর্কটা ভালো হবে না, বরং ত্রিপার্টির একটা অংশীদারিত্ব করা, সেটার প্রতিফলনটা কিন্তু এই মেসেজে আমরা দেখতে পাই। আমার প্রশ্নটা হলো, তার অনেক ভুল ছিল, ত্রুটি ছিল, তার গভর্নেন্সের সিগনিফিক্যান্ট ঘাটতি ছিল। সে ফোকাস করেছে ডেভেলপমেন্টের উপর, ডেভেলপমেন্ট সে সেল করে ফেলেছে। এখন আপনি আসছেন একটা সরকার, আপনাকে এখন গভর্নেন্সও দিতে হবে, ডেভেলপমেন্টও দিতে হবে অভ্যুত্থানে। তার ত্রুটির কারণেই তো আমরা তাকে সরালাম। চীনের দিকে যাওয়া ছাড়া তো সরকারের কোনো উপায় নাই। এবং ভারত নিজে ব্রিক্সের সদস্য, যে অনেকে কথা তুলছে যে ভারত যাবে না, চীন যাবে, ভারত চীনের মধ্যে বিরোধ আছে কিনা, আমি তো ওখানে কোনো বিরোধ দেখি না। জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলা। প্রায় 2 বছর পর আমরা কোন অবস্থায় আছি, এসব নিয়ে কথা বলবেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, যিনি নেতৃত্ব, ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে গবেষণা করে থাকেন। ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। ধন্যবাদ। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি খানা জরিপ করেছে। সেই খানা জরিপে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের সময়ের 1 বছরে 12,633 কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে সেবা খাতে উৎকোচ এবং অর্থাৎ অবৈধ লেনদেন হয়েছে। অর্থাৎ এই টাকাগুলো সাধারণ নাগরিকদের পকেট থেকে গিয়েছে এবং অসাধু ব্যক্তিরা এর সুবিধাটি পেয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা ছিল যে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এই রিপোর্ট কী বার্তা দেয়? ধন্যবাদ সোহরাব হোসেন। আসলে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা যেটা, সেটা তো ছিল একটা মুক্ত সমাজ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, একটা স্বচ্ছ সমাজ ব্যবস্থা, একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা। সাধারণ মানুষ এই অভ্যুত্থানে সাড়া দেওয়ার কারণ ছিল যে আমরা 3টা 14, 18, 24 তিনটা নির্বাচন ইনক্লুসিভ হয়নি। এই ইনক্লুসিভ না হওয়ার কারণে মানুষের মনে হয়েছিল একটা ইনক্লুসিভ সোসাইটি থেকে আমরা বের হয়ে যাচ্ছি ক্রমান্বয়ে। সোসাইটি যদি ইনক্লুসিভ না হয়, রাষ্ট্র ব্যবস্থা যদি ইনক্লুসিভ না হয়, তাহলে এখানে সুশাসনটা আপনি কখনোই পুরো মাত্রায় পাবেন না। সুশাসনের প্রথম কন্ডিশনটাই হচ্ছে ইনক্লুসিভিটি। এখন আর প্রাতিষ্ঠানগুলোর স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, এই জবাবদিহিতাটা শুধু সরকারের কাছে হলে হবে না, জনগণের কাছে হতে হবে। ডাউনওয়ার্ড, আপওয়ার্ড এবং হরাইজন্টাল 3টা লেভেলে এই অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত হতে হবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার আসছে, অন্তর্বর্তী সরকার, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার তো তারা সংস্কারের কথা বলেছে, আমাদেরকে সংস্কার এবং মুক্ত সমাজ ব্যবস্থা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, সংবিধানকে সংশোধন এমনকি পরিবর্তন পর্যন্ত করতে চেয়েছে। এই বিষয়গুলোর দোহাই দিয়েই কিন্তু 1.5 বছর এই সরকার একটা শাসন কার্য পরিচালনা করেছে। সরকারটা অনির্বাচিত ছিল এবং সাংবিধানিক ছিল না, তারপরেও জনগণের অনির্বাচিত হলো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে। কিন্তু সেটা তো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। গণ অভ্যুত্থানটা যেহেতু মানুষের অংশগ্রহণ ছিল, সুতরাং
যে সরকার আসছে সেই সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের আকাঙ্ক্ষাটাতে ছিল একটা মুক্ত সমাজ ব্যবস্থা, ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা, যেখানে সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে না। অথচ আমরা দেখলাম এই রিপোর্টে, যে রিপোর্টটা আপনি বলেছেন যে কারাপশন ইন সার্ভিস সেক্টর হাউস হোল্ড সার্ভে 2025, অর্থাৎ সেবা খাতে দুর্নীতি, জাতীয় খানা জরিপ 2025, এই 5টা বিষয়কে এই রিপোর্টে আমি যেটুকু লক্ষ্য করেছি, গতকালকে রিপোর্টটা প্রকাশ পেয়েছে 25শে জুন টিআইবি কর্তৃক। রিপোর্টে 5টা খাতকে, তার মধ্যে পাসপোর্টের প্রায় 76.6% কারাপশনের অভিযোগ আসছে, সরাসরি ঘুষ দুর্নীতির, যারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে। তারপরে আসছে যে কাজটা, সেটা হচ্ছে বিআরটি রোড, তার মানে হচ্ছে পরিবহন এবং রোড এবং পরিবহন গণযোগাযোগ ব্যবস্থায়। তারপরে আসছে আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা রক্ষাকারী বাহিনী, পুলিশ বা অন্যান্য বিষয়গুলো যারা আছে তাদের বিষয়টা। তারপরে আসছে আপনার সেটা হচ্ছে ভূমি প্রশাসনের পরে যেটা বিচার খাতেও। কিন্তু এই অভ্যুত্থানের পরে যে সেক্টরগুলো আসছে, তাহলে 10 বছর উনি সংস্কার কি করলেন? ইমাম সাহেব যদি নিজের সময়েই এই ভয়াবহ চিত্র হয়, তাহলে সেই ইমামের পিছনে নামাজ কিভাবে এটা প্রাসঙ্গিকতা আসে? আর অভ্যুত্থানের কথা, এই সুশাসন এবং সংস্কারের কথা বলেই তো উনি 1.5 বছর ছিলেন, সবচেয়ে বড় প্রশ্নটা। এবং এটা এই পরবর্তী যে নির্বাচিত সরকার আসছে, সেই সরকারকে এটা একটা দায় হিসাবে এটা রেখে গিয়েছেন এই ব্যবস্থাটা, এবং সেটার ধারাবাহিকতাটা কন্টিনিউ করবে। টিআইবি বহু বছর ধরেই কিন্তু এই খানা জরিপ করে আসছে, 1 বছর পর পর। 23 সালে যে খানা জরিপ করেছিল, তার থেকে দুর্নীতি অনেক বেড়েছে, যদিও পরিমাণ বেড়েছে, হারের দিক থেকে হয়তো কম। মানে এই যে এত বড় পরিবর্তনের পরও দুর্নীতি বাড়া, অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দীর্ঘদিনের যদি অব্যবস্থা, অস্বচ্ছতা, জবাবদিহি না থাকা এবং অসাধু লেনদেনের যে প্রবণতা চলে আসছে, এর থেকে বেরিয়ে আসার পথ কি? দুর্নীতিটা সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, এটা একটা বড় কারণ। আমাদের মধ্যে একটা অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে, যে কোনোভাবেই আমাকে রিচ হতে হবে, আমাকে অর্থনৈতিকভাবে সক্ষম হতে হবে। এই একটা প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, এটা আগে ছিল বিউরোক্রেসির মাঝে, যারা প্রশাসনে ছিল, সরকারি প্রশাসনে, তার যেহেতু ক্ষমতা ছিল, অনিয়মটা করার, দুর্নীতি করার সুযোগটা তার বেশি ছিল। সেবা খাতগুলো পার্টিকুলারলি সরকারের যেখানে পলিসি ডিসিশনের প্রশ্ন ছিল, সেখানে দুর্নীতির সুযোগটা বেশি। আমি অধ্যাপক, আমার তো চাইলেও দুর্নীতি করতে পারবো না। সুতরাং ওই দুর্নীতিটা ক্ষমতার সাথে সম্পর্কিত। আর ক্ষমতাটা এখন ডেমোক্রেটিক সময়ে, যখন স্বৈরতান্ত্রিক সময় থেকে ডেমোক্রেসির উত্তরণ ঘটেছে 90 থেকে, তখন এটা আশা করা হয়েছিল ডেমোক্রেসিটা আমাদেরকে একটা গণতান্ত্রিক অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিমূলক প্রশাসন এবং জনগণের মতামতের প্রতিফলন করবে এবং জনগণের কাছে জবাবদিহি থাকবে। কিন্তু এখানে ডেমোক্রেসিটা ক্রমান্বয়ে পার্টিক্রেসিতে রূপান্তরিত হয়েছে। পার্টিক্রেসি কি? ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন, জনগণের জন্য শাসন, জনগণের কাছে জবাবদিহি থাকবে জনগণের প্রতিনিধিরা। পার্টিক্রেসি হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে যে সরকারটা ক্ষমতায়, যে দলটা, সব কিছু তাদের দখলে থাকবে। এটা আপনার এই মাছঘাট থেকে শুরু করে শেয়ার বাজার। আমি তো সুনামগঞ্জের জন্মগ্রহণ করা, আমার হাওর অঞ্চলে, এই হাওরের দখল সব কিছুই কিন্তু, বাস স্ট্যান্ডের দখল সব কিছুই কিন্তু এটা পার্টিক্রেসি দ্বারা এখন নিয়ন্ত্রিত। প্রশাসনিক চাকরি পাবে, এটা কিন্তু আমাদের তো মেরিটোক্রেসির ভিত্তিতে হওয়ার কথা। আমেরিকায় স্পয়েল সিস্টেম আছে, 5% পলিসি লেভেলে নিয়োগ দিতে পারে, কিন্তু আমাদের এই পলিসি লেভেলের নিয়োগটা মেরিটোক্রেসিতে না হওয়ার কারণে, আমাদের পলিসি তো মেরিটোক্রেসি। আপনার পলিটিক্যালি নিয়োগ সমস্যা নাই যদি আপনি যোগ্য লোক পান, কিন্তু আপনি তো কম্পিটেন্ট লোক পাচ্ছেন না পাওয়ার কারণে মেরিটোক্রেসির ভিত্তিতে যদি আপনি নিয়োগ না দেন, তাহলে যোগ্য লোক আপনি যোগ্য স্থানে প্রতিস্থাপন করতে পারবেন না। আর যোগ্য লোক, দক্ষ লোক যদি আপনি ইন্টিগ্রিটি সম্পন্ন লোককে যদি না আনেন, পলিটিক্যাল রেজুর ভিত্তি সম্পন্ন, তাহলে তো কারাপশন, বিউরোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল কারাপশন নেক্সাসটা বাড়ছে এবং জনগণের মাঝে এটাকে সহজভাবে নেওয়ার একটা প্রবণতা চলে আসছে কারাপশনটা। এবং সরকার নিজেও যখন কালো টাকা সাদা করছে, পার্লামেন্টে আইন করে বারবারই এটা করছে, এবং সেটাও আপনি বলতে পারেন কালো টাকা সাদা না করলে এই বিলিয়ন টাকা সুইস ব্যাংকে চলে যাবে, সুইস ব্যাংকে চলে যাচ্ছে, সেটাকে
মেইন স্ট্রিম ইকোনমিক্সে তো আনা দরকার, সেটা বুঝলাম, সেটা আনারও তো একটা প্রক্রিয়া আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন জি। আসে যে ওই একই সময়ে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ই সুইস ব্যাংকেও টাকা বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা জমার পরিমাণ অনেক বেড়েছে, অর্থাৎ আগে যে পরিমাণ টাকা ছিল তার চেয়ে অনেক বেশি। সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ বেড়েছে, মানে এটা দুটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে অভ্যুত্থানের পরে একটা অস্থিরতা চলছে। এই অস্থিরতার কারণে আহ, আপনি তো দেশের 50% জনগোষ্ঠীকে এক্সক্লুশন করে রাখছেন। আপনি বলবেন 50-50 কীভাবে হলো? এটা তো একটা অনুমিতি, 50-ও একটা বেজ আছে। সেটা তো এই গত 14, 18, 24 আর 26 এই চারটা নির্বাচন কোনোটাই তো ইনক্লুসিভ না। ইনক্লুসিভ নির্বাচন যেটা হয়েছিল 2008 সালে, সেই নির্বাচনে যে ভোটের হারটা, সেটাই আমরা স্ট্যাটিস্টিক্যালি বা রিসার্চের দিক থেকে আমরা বেজলাইন হিসেবে ধরব। সেই বেজলাইন অনুযায়ী আপনার দুটা স্ট্রিমে বিভক্ত, যারা চলে গেছে তাদের একটা ব্লক, আর যারা অভ্যুত্থানটা এখন নেতৃত্ব দিচ্ছে, যারা পার্লামেন্টে আছে তাদের একটা ব্লক। সেই হিসাবে আপনি একটা গোষ্ঠীকে তো বাইরে করেছে, যারা বাইরে করেছেন তারা তো বিনিয়োগ করতে পারছে না, তারা মেইন স্ট্রিমে, সুতরাং তাদের টাকার ফ্লোটাও সেখানে যেতে পারে। আবার অভ্যুত্থান যেহেতু ব্যর্থ হয়েছে সুস্পষ্টভাবে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি ওটা ব্যর্থ হয়নি, অভ্যুত্থান তো সফল হয়েছে। অভ্যুত্থান সফল হয়েছে, অভ্যুত্থানের যে প্রত্যাশা, লক্ষ্য ছিল, যে প্রত্যাশা ছিল লক্ষ্য সেটা, ছিল, হ্যাঁ, যে সেটা আকাঙ্ক্ষায় মানুষ অংশগ্রহণ করেছিল, এখন তো আপনি তাদের নেতৃত্বে ডাকলে আপনি সাধারণ মানুষ পাবেন না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশগ্রহণ ছিল। আপনি প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যান, ব্রাক, এআইবি, নর্থ সাউথ, এটা ইন্ডিপেন্ডেন্ট, সর্বস্তরে মানুষের তারা অংশগ্রহণ ছিল। তারা হতাশ এবং তারা এই বিপ্লবকে প্রতারণা, তারা ফিল করছে তারা প্রতারিত হয়েছে। আমরা যারা সিভিল সোসাইটি, মানে এটা একটু কঠিন অভিযোগ হয়ে যাবে যে প্রতারণা, মানে এখনো তো সময় শেষ হয়নি। হ্যাঁ, আমি কেন বলছি, আমি তো তাদের অন্তর্বর্তী সরকার তাদের পায়নি, কিন্তু সান্নিধ্যে আমরা তো একটি নির্বাচিত সরকার পেয়েছি। হ্যাঁ, নির্বাচিত সরকার আমার নতুন আশা আকাঙ্ক্ষা। এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা থেকে আমাদের নির্বাচিত সরকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা এই জন্য তাগাদা দিচ্ছিলাম যে অনির্বাচিত সরকার এই সংস্কারের যে প্রতিশ্রুতি দিচ্ছে, সংস্কারের কথা বলছে, অথচ তার সময় সংস্কারের কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সেটা তো এই রিপোর্টে প্রতিফলিত হয়েছে আমাদের আশঙ্কাটা। সুতরাং দ্রুত আমরা একটা নির্বাচিত সরকারে যেতে চাই, একটা স্থিতিশীলতার জন্য। সেই আকাঙ্ক্ষা তো আমাদের আছে, সেই আকাঙ্ক্ষা আছে বলেই তো আমরা দ্রুত নির্বাচনের পক্ষে ছিলাম। একটা নির্বাচনটা হয়ে গেছে। নির্বাচনটা হয়ে আচ্ছা, গেছে। নির্বাচন হওয়ার পর বিএনপি সরকারের তো এখন 4 মাস হয়ে গেল। সংসদ কার্যকর, সংসদে বাজেট অধিবেশন চলছে এবং বাজেটও 30 তারিখে পাশ হয়ে যাবে আশা করি। এই 4 মাসের সরকারের কার্যক্রম, তার প্রতিশ্রুতি রক্ষা করা বা না করাটাকে কিভাবে দেখছেন? 4 মাস হয়নি পুরোপুরি, 3 মাস, 3.5 মাসের মতো। তো এটা টু আর্লি সরকারের অগ্রগতি বা মূল্যায়ন করার মতো। একটা অভ্যুত্থানের পরে যে বিপর্যয়টা দেবস্বর গিয়েছে, যে দুঃশাসন এবং আইন শৃঙ্খলার যে অবনতি এবং জনবিশৃঙ্খলা, মব কালচার যেটা আমরা দেখছি, মব জাস্টিসের একটা কালচার, সার্বিকভাবে একটা অস্থিতিশীলতা ছিল, বিশ্বাসের ঘাটতি ছিল। এই অবস্থা থেকে মাত্র একটা নির্বাচিত সরকার আসছে। সেই নির্বাচনটাও কিন্তু আমরা সিভিল সোসাইটি মেম্বাররা যেটা আশা করেছিলাম, একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থার জন্ম দিবে, রাষ্ট্র দিবে, সেটা তো 14, 18, 24-এরই আর একটা ধারাবাহিকতা। আগে তারা একটা গোষ্ঠীকে এক্সক্লুড করেছে, এখন তারা একটা গোষ্ঠীকে এক্সক্লুড করেছে। ফলে তাকে কিন্তু এই অস্থিরতাটা ফেস করতে হচ্ছে এবং করতে হবে। এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর যে সময়টা আপনি বলেছেন, এই সময়টা টু আর্লি। ইতিমধ্যেই যদিও টিআইবি আরেকটা রিপোর্ট তারা প্রকাশ করেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন, এখানে সে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কতটা, প্রতিষ্ঠানগুলিকে কতটা শক্তিশালী করতে পারছে বা তার সফলতা ব্যর্থতাটা একটা মূল্যায়ন করার চেষ্টা করেছে। টিআইবির এই মূল্যায়নে আমরা দেখতে পেয়েছি যে তার আসলে প্রতিষ্ঠানগুলোকে সে শক্তিশালী করার জন্য কার্যকরী এখনো কোনো পদক্ষেপ, রুটম্যাপ দেখতে পাইনি। এবং জবাবদিহিতাও প্রতিষ্ঠানগুলো আসলে সেভাবে জবাবদিহিমূলক হয়ে ওঠেনি। আর সরকারকে আরও একটা বিষয় গুরুত্ব দিয়েছে যে এখানে একটা ইনক্লুসিভিটি, স্বাধীন মতামত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা, সিভিল সোসাইটির ইনক্লুশন, এই বিষয়গুলো টিআইবি সুস্পষ্টভাবে সুপারিশ করেছে। সরকার তো সেই সুযোগ দিচ্ছে বলেই তো আমরা কথা বলতে পারছি। সুতরাং এটা একটা
আমরা সরকার কথা বলতে পারছি, Right. আগে কথা বলতে পারতাম না। না, কথা বলতে পারতাম না আগে বলতে আপনি কোন সময়কে বোঝাচ্ছেন? আমি ইন্টারিম আওয়ামী লীগ সরকারকে আওয়ামী বুঝাচ্ছি। লীগ সময়, আওয়ামী লীগ সময়ে আমি কিন্তু সবসময় ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই, ইস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেই আচ্ছা। লেখালেখি করেছি। মানে আপনি আপনি বলতে পেরেছেন। আমি আমি তো এতটা বলায় তখন আমি আসিনি, আমি লেখায় ছিলাম তখন। আমার প্রতিটা লেখায় প্রকাশ পেয়েছে, ডেইলি স্টার, ট্রিবিউন, কালের কণ্ঠে, প্রত্যেকটা লেখায় আপনি এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করে বলারটা আমি বলতে পারবো না, এটা আপনারা যারা ছিলেন কিন্তু বলবেন। আবার আপনার কোনো সমস্যা না হলে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, Right, অনেককে right. কারাগারে যেতে হয়েছে। না, সেই আমি সময় বলারটা এই জন্যই আবার বলতে পারলাম না যে বলা যারা আপনারা বলায় ছিলেন তারা এটা বলতে পারবেন, বলো অভিজ্ঞতাটা। হ্যাঁ, অনেকের অভিজ্ঞতা ভালো না। দুর্নীতি নিয়ে আমরা যখন কথা বলছি, দুর্নীতি দমন কমিশন তো হচ্ছে রাষ্ট্রীয় খাতে যে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রতিষ্ঠান, এবং আমরা স্বাধীন দুর্নীতি দমন কমিশনও করেছি। কিন্তু আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার বিদায়ের পর সেই দুর্নীতি দমন কমিশনের যারা পদাধিকারী তাদের সেখানে কোনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি, চেয়ারম্যান বা কমিশনার। তো সেক্ষেত্রে এটি তো দুর্নীতি দমন কমিশনকে অকেজো করে দুর্নীতি দমন কার্যক্রম কি পরিচালনা করা সম্ভব, বা এটাকে সাফল্য আনা সম্ভব? না, দুর্নীতি দমন কমিশনকে আমরা তো চাচ্ছিলাম এটাকে আরো সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা, শক্তিশালী করা, এবং আইনগুলাকে আপনি একটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারকে আমি বলতে শুনেছি যে দুর্নীতি দমন কমিশন হচ্ছে এই প্রথম চেয়ারম্যান বলছিলেন নখদান্তহীন। দন্তহীন, কিন্তু এটার কোনো উন্নয়ন তো আমরা দেখছি না, আরো এখান থেকে সরে আসা দেখছি। সরকার তো 1.5 বছর সংস্কারের আলোচনায় ছিল, তার তো প্রতিশ্রুতি ছিল যে মৌলিক সংস্কারগুলা সেগুলা তারা করবে। কিছু বিষয় তার নোট অফ ডিসেন্ট ছিল, বাকিগুলো তো তার করার প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি কিন্তু এখন গত 4 মাসের সরকারের কার্যক্রমকে কিভাবে দেখছেন? দুর্নীতির বিরুদ্ধে তার কার্যক্রম, অথবা মানবাধিকার রক্ষায় সরকার বা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায়? সরকার যখন পার্লামেন্টে বলে, তার পলিসি বক্তব্য শুনলে মনে হয় সে দুর্নীতি পুরোপুরি বিলুপ্ত করে দেবে, জিরো টলারেন্স তার বক্তব্যে মনে হয়। কিন্তু সেটা তো বক্তব্যে বললে হবে না, আমরা এটার প্রতিফলনটা দেখতে চাই। সেই প্রতিফলনের জন্য একটা রোডম্যাপ প্রয়োজন এবং সংস্কারগুলা প্রয়োজন। এই সংস্কারগুলা না হলে, মানে যে সংস্কারগুলা একদম বাঞ্ছনীয়, কিছু কিছু সংস্কার আছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য। আপনার বিচার বিভাগকে যদি শক্তিশালী না করেন, এবং তার শুধু স্বচ্ছতা এবং জবাবদিহিতাও বাড়াতে হবে বিচার বিভাগে, শুধু স্বচ্ছতা এবং স্বাধীনতা না, তার স্বচ্ছতা জবাবদিহিতাও বাড়াতে হবে। আবার মিডিয়া, সংবাদ মাধ্যমগুলা, আপনি সাংবাদিকদের একটা অংশকে এখনও জেলে, তাদেরকে বলবেন তারা ফ্যাসিস্টের দোসর ছিল, বলতে পারেন আপনি, কিন্তু সাংবাদিক তো সাংবাদিক। আপনি সবাইকে, রাজনীতিবিদদেরকে আপনি কোন লেভেল পর্যন্ত আপনি যাবেন? আপনি সিভিল সোসাইটি বা সংবাদ মাধ্যম বা একাডেমিক পর্যন্ত যদি আসেন, তাহলে রাষ্ট্র তো আপনি চালাতে পারবেন না। আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকের চাকরির অবসান ঘটানো হয়েছে, অনেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ এসেছে, এবং সর্বশেষ আমরা দেখলাম যে বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার একজন সাবেক অধ্যাপক, যাকে আওয়ামী লীগ সরকার এমেরিটাস প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এবং সেই নিয়োগটা ছিল আজীবন, তিনি যতদিন বেঁচে থাকবেন। তা গতকাল ওই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিয়েছে তার এই পদায়নটা বাতিল করা হবে, এবং তাকে এ পর্যন্ত তাকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে প্রফেসর এমেরিটাস হিসাবে, সেই সুযোগ সুবিধাটা ফেরত দেওয়ার কথা বলছে, অর্থাৎ তার পাওনা বেতন ভাতা ফেরত দেওয়ার কথা বলছে। শিক্ষাবিদ হিসাবে কীভাবে বলছে যে এটা শিক্ষাবিদ বলেন বা আপনি একজন জার্নালিস্ট হিসেবে বলেন, একটা সভ্য সমাজের, একটা গণতান্ত্রিক সমাজে এটা আকাঙ্ক্ষিত না। আপনি তো এটা বললেন, আমরা তো একটা নির্বাচিত সরকারের অপেক্ষা করছিলাম, একটা নির্বাচিত সরকার, এবং এটা নির্বাচিত সরকারই আছে এখন। হ্যাঁ, নির্বাচিত সরকার আসছে, সেটাই তো বললাম, একটা গণতান্ত্রিক সরকার, তার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক রূপরেখা থাকবে,
এবং গণতান্ত্রিক রূপরেখার প্রথম বিষয়টা হচ্ছে ইনক্লুসিভিটি এবং স্বাধীন মতামত প্রকাশের সুযোগ এবং স্বাধীন একটা মুক্ত সমাজ ব্যবস্থা। ক্লোজ সোসাইটি তো আছে আপনার, চীন বা রাশিয়া তারাও তো একটা ক্লোজ সোসাইটি, তাদের একটা নিজস্ব ব্যবস্থা আছে। আমরা তো সেই ব্যবস্থায় যাইনি, আমরা তো একটা গণতন্ত্রের কথা বলছি, পিপলস প্রতিনিধিত্ব। এখন এই ব্যবস্থায় আপনি যাকে আপনি ফ্যাসিস্ট বলছেন, যার বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করলাম, সব সেই অভ্যুত্থানে তারাও তো এটা করেনি। আমি তো তার থেকে বেটার কিছু চাবো অভ্যুত্থানের পরে। আপনি ওই সরকার আমলে কারো কারো বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, পদক দেওয়া হয়। আপনি ভালো বলতে পারবেন। আপনি সাংবাদিক, আপনি কি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে বরখাস্ত করা হয়েছে? আপনি আমার থেকে ভালো জানেন আপনি সেটা। আমি দেখলাম প্রফেসর নাজমুল হোসেন কলিমুল্লাহ জেল থেকে বেরোলেন। এখন উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, একটা পেপার পড়াতেন আমাকে। তা আমি খবরটায়, আমাকে অন্যান্য যারা আছে তাদের সবাইকে আমি পার্সোনালি চিনি না, ওনাকে আমি দেখেছি যে তারা অভ্যুত্থানের সময় উনি কিন্তু অভ্যুত্থানের পক্ষে ছিলেন, অভ্যুত্থানের পক্ষে উনি কথা বলেছেন। উনি তারপরেও গত সরকারের সঙ্গে ওনার অনেক দিন ধরে ওনার বিরোধ চলছিল। যখন তিনি এই উপাচার্য পদটা হারালেন রংপুরে, তখন থেকে রংপুরের তখন থেকে তিনি সরকারের বিপক্ষে। ঢাকা থেকে কি রংপুর বাজার কোনো বিশ্ববিদ্যালয়ে কি উপাচার্যের দায়িত্ব পালন করা যায় না, সেটা সেই আলোচনাটা আমরা, সেটা ভিন্ন। আচ্ছা, কিন্তু উনি এরকম সরকারের বিপক্ষে ছিলেন, অভ্যুত্থানের পক্ষে উনি একটা জোরালো ভূমিকা রেখেছেন। কিন্তু আজকে তাকে কোনো একটা বিষয় হয়তো আপনার মতের মিলছে না বা আদর্শের মিলছে না, আজকে তাকে বা তার মতো অনেককেই আমি অন্যদেরকে ভালোভাবে চিনি না, এই জন্য এক্সাম্পল দিলাম যে এটা কিন্তু আপনার, এটা কি হবে, এটাকে আপনি রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে বলে মনে করি। এবং এই করাটা সমস্যাটা কি, এই করার সমস্যাটা হচ্ছে রাজনীতিটা আগে রাজনীতিকদের মধ্যে ছিল, এই রাজনীতিটা এখন আপনি শিক্ষকদের মধ্যে আনলেন, রাজনীতিটা একদম সিভিল সোসাইটিতে ঢুকালেন। আগে রাজনীতিকরা করাপশন করলে তারা জেলে যাবে, এখন আপনি সর্বস্তরে যদি রাজনীতিটাকে এভাবে ইস্টাবলিশ করে ফেলেন, তাহলে তো আমি প্রত্যেকেই ঝুঁকিতে। এটা শুরুটা কবে থেকে হলো? প্রত্যেকেই ঝুঁকিতে। না, শুরুটা কবে থেকে হলো সেটা আপনি ভালো বলতে পারবেন, সেটা তো আমি বললাম। আপনার কাছেই জানতে চাই, আপনি কি এটা শুরুটা কি আওয়ামী লীগ সরকারের সময় হয়নি? যদি তাকে সেই এভিডেন্সগুলো আমরা বলি সুস্পষ্টভাবে, যদি সেটা করে, সেটার জন্য সেটা অন্যায় বলেই তো আপনি অভ্যুত্থান করেছেন। আমার প্রশ্নটা হলো, তার অনেক ভুল ছিল, ত্রুটি ছিল, তার গভর্নেন্সের সিগনিফিক্যান্ট ঘাটতি ছিল, সে ফোকাস করেছে ডেভেলপমেন্টের উপর, ডেভেলপমেন্ট সে সেল করে ফেলেছে। এখন আপনি আসছেন একটা সরকার, আপনাকে এখন গভর্নেন্সও দিতে হবে, ডেভেলপমেন্টও দিতে হবে অভ্যুত্থানে। তার ত্রুটির কারণেই তো আমরা তাকে সরালাম, আমরা তো আগের জায়গা বা তার থেকে খারাপ জায়গায়। এখন অন্য বিষয়ে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন এবং এটি তার একদিক থেকে প্রথম সফর, অন্য দিক থেকে দ্বিতীয় দেশ সফর। অর্থাৎ তিনি মালয়েশিয়া হয়ে চীনে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী কোথায় আগে যাবেন এটা নিয়ে বেশ জল্পনা ছিল। শেষ পর্যন্ত তিনি চীনকেই বেছে নিয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ সেখানকার অনেক নেতার সাথে তার আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো, কৌশলগত বাণিজ্যকে বহুমুখী করা এবং বাণিজ্যের যে ঘাটতি আছে ঘাটতি কমানোর কথা বলেছে বাংলাদেশ। অন্যদিকে চীনের পক্ষ থেকে একটা নতুন আগেও কথা হয়েছে যে মিয়ানমার হয়ে একটি করিডোর তৈরি করা, অর্থাৎ সরাসরি সড়ক পথে যাতে যোগাযোগ প্রতিষ্ঠা করা যায়, এই পুরো বিষয়টি। এবং প্রধানমন্ত্রী সফর শুক্রবারই শেষ হলো। আপনি কীভাবে দেখছেন? এটি তো একটা অর্থনৈতিক সরকারের ডেভেলপমেন্টটাকে যদি আগাতে হয়, ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা, ডেভেলপমেন্ট বাজেট তো আর সরকার যে বাজেট করেছে সেই বাজেট দিয়ে তো ডেভেলপমেন্ট করা সম্ভব না। সরকার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে তো আর মেগা প্রজেক্ট বা উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব না। সেই জন্য আপনাকে IMF বলেন বা চীনের দ্বারস্থ হতে হবে বাইলেটারাল। কারণ চীন, IMF এখন আপনাকে কত টাকা দিতে পারবে? আমেরিকা তো এই ব্রেটন-উডস প্রতিষ্ঠানগুলা তারা নিজেরাই এখন দুর্বল। তারা এখন আমেরিকার 40 ট্রিলিয়ন, প্রায় 49 ট্রিলিয়ন এক্স্যাক্টলি প্লাস, 49 ট্রিলিয়ন প্লাস অ্যাপ্রক্সিমেটলি 40 ট্রিলিয়ন ধরেন তার ঋণ। আর আমার বাজেটটা হচ্ছে আমাদের বাজেটটা হচ্ছে 9 ট্রিলিয়নের, 9.3 ট্রিলিয়ন। না, আমাদের 9 লাখ। হ্যাঁ, ওইটাই তো 9 ট্রিলিয়ন।
9 লাখ যে কোটি টাকার, জি। 9 লাখ 9,38,000 কোটি টাকা। 38,000 কোটি টাকা, ওই তো 9.3 ট্রিলিয়ন বাজেট। আর আমেরিকার ঋণ হচ্ছে 40 ট্রিলিয়ন প্রায়। এখন সেই আমেরিকা এখন কিন্তু আপনার বা ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলো আপনাকে সফট লোন আর দিতে পারবে না, ওই কম সুদে ঋণ দেয়। আর কম সুদে যদি আপনি ঋণ না পান তাহলে আপনি ডেভেলপমেন্টটা সেটা চীনই দীর্ঘমেয়াদী দিতে পারে। চীনই এখন দিতে না, পারে। বিশ্বব্যাংক IMF-ও দিতে পারে। পারে, সেই ক্যাপাবিলিটি ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলোর আগের মতো নাই। নাই বলতে তাদের যে ঘাটতি সেটা মেটাতেই হিমশিম খাচ্ছে। আর আমেরিকার দিকে আপনি একটা চুক্তি করেছেন, সেই চুক্তি কিন্তু আপনার হাত পা বেঁধে দিয়েছে, মানে অনেকটা সরকারকে। আচ্ছা, ওই চুক্তির বিষয়ে আসছে। আমি কিন্তু এটার ইম্প্যাক্টটা আসছি, আচ্ছা, আচ্ছা। এইটার সাথে তো এটা সম্পর্কিত। আপনি যে চীনে যাচ্ছেন, চীনে আমরা তো আশান্বিত ছিলাম, চীন সফর আমরা খুবই আশান্বিত এখন ছিলাম। কি আপনি আশান্বিত না? আশান্বিত বলতে আমি তো পর্যবেক্ষণ করেছি যে চীনের দিকে যাওয়া ছাড়া তো সরকারের কোনো উপায় নাই। এবং ভারত নিজে ব্রিক্সের সদস্য, যে অনেকে কথা তুলছে যে ভারত যাবে না চীন যাবে, ভারত চীনের মধ্যে বিরোধ আছে কিনা। আমি তো ওখানে কোনো বিরোধ দেখি না। ভারত নিজে ব্রিক্সের সদস্য এবং আগামী যে সম্মেলন সেটা হোস্ট করবে ভারত। এবং সে ব্রিক্স চীন কিন্তু সমর্থন করছে বাংলাদেশকে যে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য। সদস্য হওয়ার বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকদিন ধরে। শি জিনপিং চীন আপনার সমর্থন করে। 2021 সালে সে তো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যেটা ঘোষণা করেছে তারই আওতায় হচ্ছে ব্রিক্স, এবং সে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সেটা করেছে। এখন বাংলাদেশ যদি এই বিষয়গুলো সদস্য না হয়, তো মানে গত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এখন ইন্ডিয়ায় আছেন, আমরা দেশ থেকে ওনাকে চলে যেতে হয়েছে বা তাড়িয়ে দিয়েছি, যে যার মতো বলছি, কিন্তু এই পরিস্থিতিতে উনি কিন্তু চীন থেকে ফিরে এসে এটা ঘটনা ঘটেছে। চীন কিন্তু তখন প্রস্তাব করেছিল যে আপনাকে এই বেল্টে ঢুকতে হবে, বেল্টস অ্যান্ড রোডে পুরোপুরি ঢুকতে হবে আপনাকে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের, সাংহাই কর্পোরেশন আপনি কি মনে ডেভেলপমেন্ট করেন ব্যাংকের যে সদস্য হতে হবে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সময় এই বৈদেশিক সম্পর্ক নিয়ে যে টানাপোড়েন ছিল ভারত ও চীনের মধ্যে, অথবা যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে বা চীনের মধ্যে, সেই টানাপোড়েনটা এখনও আছে এবং বাংলাদেশ সেক্ষেত্রে একটা কি বলে প্রতিকূল অবস্থায় আছে? না, প্রতিকূল অবস্থা তো আছেই, কারণ আপনি যে সময় আসছেন, এটাই তো বললাম যে চীন থেকে উনি এসেই কিন্তু বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। কারণ এটা তখন না, সে তো সাবেক প্রধানমন্ত্রী। হ্যাঁ, সেটা তারা এখন আমরা সম্ভাবনার দ্বার খুলে গেছে কিনা? সম্ভাবনার দ্বারটা না, এটা জটিলতাটা। আপনি আসছেন একটা জটিল সময়ে, সহজ সময় না। চীনের যে ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের, ব্রিজ, বড় বড় মেগা প্রজেক্টগুলো যেগুলো হয়েছে, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা উড্র করেছিল। তারপরে এই ডেভেলপমেন্টের মেজর সহায়তাটা তো চীন থেকে আসছে। কিন্তু সেখানেই তিনি যখন সর্বশেষ গেলেন, তখন কিন্তু একটা বড় ধরনের মেরুকরণের প্রশ্ন আসছে। চীন বলছে তোমাকে পুরোপুরি আমার সাথে থাকতে হবে, তোমাকে ওই ব্রিক্সের সদস্য হতে হবে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে হবে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অংশীদার হতে হবে। এইটা করতে গিয়ে ভারত তো তখনও সদস্য হওয়া সত্ত্বেও সে কিন্তু ইন্দো প্যাসিফিক অর্ডারের কোর অংশীদার ছিল, আমেরিকার সঙ্গে ছিল। সুতরাং এই ভারতের একটা ইন্টারেস্ট ছিল নিজস্ব, আমেরিকার একটা ইন্টারেস্ট ছিল। এই ইন্টারেস্টে প্রধানমন্ত্রী তখন কিন্তু ফিরে আসছেন, সিদ্ধান্ত দিতে পারেননি, অংশগ্রহণ করেননি। এখন আপনি আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, এখন চীন বলবে যে তুমি আমার সদস্য হও, এই সদস্যগুলো না হলে, এই সদস্যগুলো হতে গেলে আমেরিকা তো আপনাকে বাধা দেবে। তারপরে এখানে তো ভারসাম্যটা কিভাবে করবে? না, ভারতও চীনের সঙ্গে তো বড় বিরোধ নেই, কারণ চীন ভারত ব্রিক্সের সদস্য, চীনও ব্রিক্সের সদস্য, সেটাই বললাম, বাংলাদেশের সদস্য হতে চায়। রাইট। আচ্ছা, এর মধ্যে তো এই ইন্দো প্যাসিফিকের তো ইন্দো নামটি চলে গেছে, বিলুপ্ত হয়েছে। এটার কোনো রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করেন? অবশ্যই তার রাজনৈতিক তাৎপর্য আছে। ইন্দো প্যাসিফিকের ইন্দোটা বাদ দেওয়ার কারণটা হলো, পল কাপড় চীন থেকে আসার পরে ইন্ডিয়া গিয়েছিলেন। ইন্ডিয়া গিয়ে উনি দেখলেন তিনি ইন্ডিয়াকে যেভাবে চাচ্ছিলেন চীনকে মোকাবেলায়, সেভাবেই ইন্ডিয়া প্রস্তুত না। কারণ ভারতের সঙ্গে আমেরিকার আস্থার সম্পর্কের ঘাটতি ঘটছে। এখন ভারত চায় না চীনকে সে সরাসরি আগে যেভাবে মোকাবেলা করতে আমেরিকার সঙ্গে সেটা করতে। আমেরিকার ট্রাস্ট তো ট্রাম্প প্রশাসন ভেঙে দিয়েছে। ফলে যখন ভারতের কাছ থেকে সে আস্থাসূচক বিষয়টা পেল না, তখনই সে বলছে যে ইন্দো প্যাসিফিকের ইন্দোটা থেকে বের হয়ে যাওয়া বেটার, এটার উপর নির্ভর করাটা ঠিক হবে না। এই প্রেক্ষিতে এখন ভারত নিজে, যারা বিতর্কটা তুলছে চীন এবং ভারতের মধ্যে, এই বিতর্কটা না বোঝার কারণে বা না জানার কারণে, এই বিতর্ক তো এখন নাই। ভারত নিজে, যে প্রধানমন্ত্রী যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন গেলেন,
তখন ইন্ডিয়ার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার অজিত দোভালের মিটিং দেখেছেন তাদের হাই প্রোফাইল ডেলিগেশনের সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তার তো সে নিজে ব্রিক্সের প্রোগ্রাম হোস্ট করবে, সে নেক্সট প্রোগ্রাম। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মানে এক্ষেত্রে এই যে চীন ও ভারতের সম্পর্ক যে টানাপোড়েন কমে যাওয়ায় আমরা এই সুবিধাটা পেতে পারি। আমরা সুবিধাটা পেতে পারি যদি আপনার এই কৌশলগত আন্ডারস্ট্যান্ডিংটা এবং এই সক্ষমতা থাকে আপনার। আচ্ছা, এই একই সময় আমাদের প্রধানমন্ত্রী যখন চীনে, তখন আমরা দেখলাম যে ভারতের যে নতুন হাই কমিশনার তিনি আগামী 28শে জুন থেকে পর্যটন ভিসা অর্থাৎ জনগণের জন্য ভিসা খুলে দেওয়ার ঘোষণা দিলেন। জি, এটাকে কি বাংলাদেশ যাতে একেবারে একদিকে হেলে না পড়ে, অর্থাৎ বাংলাদেশের আস্থা অর্জনের একটা চেষ্টা বলে মনে করেন? কারণ এই 2 বছর ধরেই কিন্তু এটা বন্ধ আছে এবং অনেকবার সমস্যা ছিল, এবং এই সরকার আসার নির্বাচিত সরকার আসার পর আবার আসার অব্যাহতি পরও কিন্তু এটা খুলে দেওয়া হলো যখন আমাদের প্রধানমন্ত্রী চীনে গেলেন। তাহলে এটার কোনো আলাদা তাৎপর্য আছে? তাৎপর্য তো অবশ্যই আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন, চীনের সঙ্গে আমরা সরাসরি এখনো আমরা কোনো কি পেয়েছি এটা স্পষ্ট না, বাট উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে, এটাও দরকার ছিল, এটা ভালো দিক, সম্পর্ক উন্নয়নটাও প্রয়োজন। কিন্তু এই সম্পর্ক উন্নয়নটা যদি আস্থার সম্পর্ক ঘটে তাহলে, এবং সেখানে যদি সরকার এই চীনের এই সুবিধাটা নিতে চায়, তাহলে তো ভারতের সঙ্গে ভারত এখানে একটা তারও তো একটা অবস্থান আছে, দীর্ঘদিনের একটা সম্পর্ক। ভারত এখন চীনের দিকে ঢুকছে, আমরাও চীনের দিকে ঢুকছি। এখন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা রাখতে হলে এইটার ক্ষেত্রে সে যদি বাধা সৃষ্টি করে, তাহলে তো এই সম্পর্কটা, ত্রিপাক্ষিক সম্পর্কটা ভালো হবে না, বরং ত্রিপার্টির একটা অংশীদারিত্ব করা, সেটার প্রতিফলনটা কিন্তু এই মেসেজে আমরা দেখতে পেরেছি। তার মানে আপনি একটা ত্রিপক্ষীয় বাংলাদেশ চীন ভারত একটা ত্রিপক্ষীয় মৈত্রীর এটা হলে বাংলাদেশকে ঠেকানোর কেউ থাকবে না। মানে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে, তার ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকার যে এখন অযৌক্তিক আধিপত্যটা দেখাচ্ছে, আমেরিকার সেই সময় নাই। আমেরিকা ইরান যুদ্ধে হারার পর সামর্থ্য নেই, আপনাকে সামর্থ্য নেই, এটা ভালো বলেছেন। কারণ আপনাকে এই সম্পর্কটা একটা উন্নয়নশীল দেশ তখনই রাখবে, আগে আমেরিকা এটা পারতো, সে সহযোগিতাটা করতে পারতো, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এটা করার, এটি তো বললাম, তার নিজের 40 ট্রিলিয়ন ঋণ, এই যুদ্ধে সে দেউলিয়া হওয়ার অবস্থা যদি মিডল ইস্ট থেকে সে সহায়তাটা, ক্ষতিপূরণটা না পায়। সুতরাং তার এখন আগামী বিশ্বের নেতৃত্ব দিবে এই চীন। প্রধানমন্ত্রী চীন সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিয়েছেন এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশে তো বিনিয়োগ খুবই জরুরি, দেশি বিদেশি বিনিয়োগ, আর সেক্ষেত্রে কতটা সফল হতে পারে এটা তো নির্ভর করবে। আপনার একটা চুক্তি আছে আমেরিকার সাথে, বারবার এই প্রশ্নটা আসতে হচ্ছে। আমেরিকা তো বসে থাকবে না, সে এখানে বাধা দেবে বলে মনে করেন? হ্যাঁ, আমরা মনে করছি ভারত বাধা দিবে। ভারত তো বাধা দিবে না, ভারত বাধা দিবে না, তার মেসেজ দিয়ে দিয়েছে। যেটা অজিত দোভাল একটা বিষয়, আমাদের রাষ্ট্রদূতকে মন্ত্রীর পর্যাদায়, তার যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন তাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন। মন্ত্রীর পদমর্যাদা দুটা কারণে দিয়েছেন। একটা হলো যে সরকার যাতে হুটহাট তাকে ডাকতে না পারে, বিব্রত, তিনি তো মন্ত্রী ছিলেন আগে, এই কারণেও দিতে হয়েছে। এবং তাকে এটা বোঝাচ্ছে যে আমি একজন মন্ত্রী পর্যায়ের দূত পাঠিয়েছি, বাংলাদেশ আমার কাছে গুরুত্বপূর্ণ এই সম্পর্কটা, এবং সেটার প্রতিফলন উনি দেখিয়েছেন। গতকালকেই ঘোষণা করেছেন যে ওই বিষয় ইস্যুটা উনি রিসলভ করেছেন। অন্যান্য বিষয় ভারত বার্তা দিচ্ছে, তোমাদের যে বিষয়গুলা, বাংলাদেশের যে বিষয়গুলো দ্বিপাক্ষিক সম্পর্কে আছে, এটার জন্য দিল্লি আসার দরকার নেই, আমার উচ্চ প্রতিনিধি আছে, সেখানে আলোচনাটা করা যাবে। এটা একটা প্ল্যাটফর্ম। আর চীনের ইস্যুটা, সে তো এটা বাধা দিবে না বলেই এই সময় এই বিষয়গুলো ইতিবাচকভাবে আসছে। আপনি মনে করছেন যে অদূর মানে খুব শিগগিরই আমাদের প্রধানমন্ত্রী ভারতেও যাচ্ছেন? অবশ্যই, উনি তো ভারতে যাবেন। উনি তো, সরকারের নীতিটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার। এই পররাষ্ট্র নীতিটা যেদিকে যাচ্ছে, উনি চাচ্ছেন একটা সমন্বয় রাখতে, ব্যালেন্স করতে এই শক্তিগুলোর মাঝে, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র। কিন্তু সমস্যাটা আমরা যেটা মনে করছি, না বোঝার কারণে, বিশেষত তরুণরা ভারত এবং চীনের মধ্যে একটা বৈরিতা তৈরি করা, এটা নাই, সময় চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বৈরিতাটা আসবে
উল্টা দিক থেকে, যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কথা বললেন, অনেক আলোচনা হলো। এই এশিয়ারই আরেকটি অর্থনৈতিক শক্তি, পরাশক্তি জাপান। জাপানের সাথে চীনের একটা দ্বন্দ্ব আছে। সেক্ষেত্রে জাপানের সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? জাপানের সাথে এবং আমাদের মেট্রো রেল সহ অনেকগুলো বড় প্রকল্পে কিন্তু জাপানের সহায়তা। জাপানের সাথে সম্পর্কটা, আমাদের বন্ডিংটা অন্যরকমের, এটা ঐতিহাসিক। জাপানের সাথে আমার সম্পর্ক বাংলাদেশে থেকে। কোনোদিনই ঘাটতি করবে না। জাপান আমাদের প্রতি কৃতজ্ঞ। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আপনি জানেন ইতিহাসটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওখানে যে বিচারক প্যানেল বসেছিল, সেখানে একজন বাঙালি বিচারক ছিলেন, এবং সেখানে বিচারকদের মধ্যে এই আজকের যে বাংলাদেশের অবস্থা, একটা গোষ্ঠীকে তাড়িয়ে দিয়েছেন, তার তো আপনি রিকনসিলিয়েশনও করছেন না। তখন এই রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় সে জাপানে কোন লেভেল পর্যন্ত যাবে, সিভিল সোসাইটি পর্যন্ত তারা এই বিচারকরা সিদ্ধান্ত নিয়েছিল যে সার্বজনীনভাবে এই গোষ্ঠীটা পুরোটাকে বিলুপ্ত করা। যারা এই পক্ষে মোটামুটি কথা বলে তাদেরকেও জবাবদিহিতার আওতায় না। কিন্তু ওই বাঙালি যিনি বিচারক ছিলেন, তিনি এটাকে লিমিট করেছিলেন, তিনি এটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, যার কারণে ওই বিচারকরা একটা কনক্লুসিভ সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এবং সেই কারণে পরে বিচারকদের মধ্যে নতুন করে আলোচনা হয়, এবং সর্বশেষ শুধু সিলেক্টিভ পলিটিশিয়ান, হাই প্রোফাইল, তাদেরকেই বিচারের আওতায়। আপনি রিকনসিলিয়েশনের কথা বলছিলেন এবং সাম্প্রতিক বাংলাদেশের উদাহরণ দিয়ে, কিন্তু যে সরকারের বিরুদ্ধে বা যে দলের বিরুদ্ধে এত বড় গণ অভ্যুত্থান হলো, তাদের পক্ষ থেকে কোনো অনুশোচনা আমরা দেখছি না। তারা তো এটি যে গণ অভ্যুত্থান হয়েছে সেটাই স্বীকার করছে না। তাহলে রিকনসিলিয়েশন কী করে হবে? আগে তো অন্যায়টা স্বীকার করতে হবে, তারপর রিকনসিলিয়েশন প্রশ্ন আসে। রিকনসিলিয়েশনটা আর অন্যায়টা স্বীকার করা দুইটা আলাদা জিনিস। আপনি রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু না করলে, আপনি বিচার প্রক্রিয়া শুরু করেছেন না, একটা ট্রাইব্যুনালে হওয়ার কথা, একটা তো মামলা হয়েছে, মামলা করেছেন, কিন্তু ওই ট্রাইব্যুনালে তো এটার জন্য তৈরি ছিল না। ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল অন্য কারণে, কিন্তু সেটাকে আপনি করেছেন। সেটা না করে আপনার উচিত ছিল রিকনসিলিয়েশন প্রক্রিয়াটা শুরু করা। রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করলে না আপনি ক্ষমা বা না ক্ষমার প্রশ্নটা আসবে। রিকনসিলিয়েশনটা মানে কি? আপনি এখানে আপনার অবস্থানটা ক্লিয়ার করবেন, আপনি এই বিষয়টায় আপনার দায় কতটুকু সেটা। কিন্তু বাস্তবতা তো, এই রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করতে হবে। যাকে নিয়ে রিকনসিলিয়েশন করবেন, আমি বিচারের বিষয়টা বাদে দিলাম, যাকে নিয়ে রিকনসিলিয়েশন করবেন তাকে তো রাজনৈতিক বাস্তবতা আমি আপনার বিষয়টা খুব মজা পেয়েছি বলতে, এটা বিতর্কটা ডিম আগে না মুরগি আগের মতো, কিন্তু সেই বিতর্কে আমি যাচ্ছি না। বিষয়টা হচ্ছে, এখন এটা ডিম আগে মুরগি আগেরটাও এটা প্রযোজ্য না। আপনি যদি একাডেমিক হিসেবে বা একজন জার্নালিস্ট হিসেবে দেখেন, তার যদি আজকে অভ্যুত্থানটা হয়েছে, পরিস্থিতিটা এমন থাকতো, অভ্যুত্থান তো 90ও হয়েছে, কিন্তু কাউকে তো চলে যেতে হয়নি, পরিবেশ আমরা একত্রেই ছিলাম। এখন একটা গোষ্ঠীকে আপনি পুরোপুরি বিলুপ্ত করে দিচ্ছেন, মামলার পর মামলা। তারা তো এখন ভিকটিম, তারা এখন আপনার দায় স্বীকার করা না করার পরিবেশ কি তারা আছে? তাকে তো আগে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনার সুযোগ দিবেন। কিন্তু অনুশোচনা করতে হবে, তাকে অনুতপ্ত তাকে তো অপরাধ স্বীকার করতে হবে। আমাকে আপনি জেলে পড়ছেন, মনে করেন আমি আপনাকে জেলে বললাম, আমাকে জেলে বললেন, জেলে বলে আমাকে বলছেন আপনার অনুশোচনা নাই। আগে তো তার সেই স্পেসটা দিতে হবে। এখন তো সে ভিকটিম। আপনি আগে এই পক্ষটা আগে ভিকটিম ছিল, এই পক্ষটা আগে ভিকটিম ছিল, খেলাটা এখন উল্টো হয়ে গেছে। আমাদের রাজনীতিতে অতীতেও আরো অনেককেই এরকম ভিকটিম করা হয়েছে। হ্যাঁ, তারা কি অনুশোচনা করেছে কেউ? আপনি কি ৭১ যারা এই ৩০ লক্ষ শহীদ হয়েছে, ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে যারা, হ্যাঁ, এই লোকগুলা তো শহীদ হয়েছে, হত্যা করেছে। এই লোকগুলা যারা হত্যা করেছে, সেই দলটা তো এখন আছে, পার্লামেন্টে আছে। তারা কি এই আইনে, একই আইনে এক যাত্রা আপনি দুই ফল কিভাবে আশা করেন? তাদের পার্লামেন্টে আসার ব্যাপারে তো আওয়ামী লীগও সহায়তা করেছে। তারা করেছে ৮৬ সালে। হ্যাঁ, করেছে। সেটা তো করেছে বলে সবাই তো তারাও আবার দেখবেন সামনে গিয়ে এই সরকারের বিরুদ্ধে। এখন রাজনীতির বিষয়টা, দুইটা বিষয়, রাজনীতির বিতর্কের বিষয়টা আমি 1 মিনিট দেন। কিন্তু দুইটা বিষয় আপনি দেখেন, যেটা বলছেন, আপনি যখন একটা আইন করলেন, সেই আইনটা একটা গোষ্ঠীকে প্রযোজ্য করলেন আর একটা গোষ্ঠীকে করলেন না, তা আইনের শাসন তো এটা হলো না। আবার এই যে প্রশ্নটা বলছেন, তার অনুশোচনা যারা অপরাধী তারা অনুশোচনা করবে, গোটা দলটা কি অপরাধী?
এটা কি সম্ভব আপনার? দল তো আর অনুশোচনা করবে না, ব্যক্তি অনুশোচনা ব্যক্তি করবে, নেতৃত্ব নেতৃত্ব অনুশোচনা করে। আচ্ছা, কিন্তু তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করেন। আচ্ছা, আবার এই প্রথম প্রশ্নে আসি। আপনি তো ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং সেই ক্ষেত্রে এই দুর্নীতির সাথে ব্যবস্থাপনার ঘাটতি এবং সুশাসনের বিষয়টি নিবিড়ভাবে জড়িত। সেক্ষেত্রে আমাদের এই দুর্নীতি এই এখনকার প্রেক্ষাপটের কথা বাদ দিলেও আমাদের প্রশাসনিক যে সক্ষমতা, প্রশাসনিক যে ব্যবস্থাপনা, সেটা কোন পর্যায়ে নিয়ে গেলে দুর্নীতিটা কমানো যাবে বা দুর্নীতি একটা সীমিত মাত্রায় নিয়ে আসা যাবে? এই ১.৫ বছর কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের ট্যাক্সের টাকা ওই সরকার যে বাজেট করেছে, বাজেটের কোনো আউটকাম দেখতে পারিনি। পুরো সংস্কার প্রক্রিয়া আলোচনাতেই বাজেট গিয়েছে। কিন্তু না, আমি বলছি না, বিশেষজ্ঞ সেটা বলছি, সেই যে সংস্কারের যে অনেকগুলা বিষয় যেগুলো আমরা দীর্ঘদিন লিখে আসছি, আপনি লিখে আসছেন, আমি লিখে আসছি, ওগুলোই সিনথেসিস করে সংস্কারে আসছে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ছাড়া, ট্রাস্ট বিল্ড আপ ছাড়া। আমি গত সোমবারে, আপনি অবগত যে নর্ডিক অ্যাম্বাসেডররা বারিধারায় তারা একটা পলিসি আলোচনা করেছিলেন। খুব ব্রিগেডিয়ার জেনারেল বা অধ্যাপকরা বা খুব এডিটর লেভেলের সিলেক্টিভ কিছু, তারা এই একদম পলিসি লেভেল, প্রধানমন্ত্রীরও প্রতিনিধি ছিলেন একজন, এমনকি অপোজিশন বেঞ্চেরও একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন। এই আলোচনায় নর্ডিক, বিশেষ করে ডেনমার্কের অ্যাম্বাসেডর, উনি ক্লিয়ারলি বলছিলেন যে আমাদের যে সক্ষমতাটা, এটা ডেভেলপমেন্ট, এটা মূল কারণ হলো এই যে করাপশন পারসেপশন ইন্ডেক্স 2020 পামে কিন্তু ডেনমার্ক সবার আগে, উপরে ভালোর দিকে। এটা কারণটা হলো জনগণ আমাদেরকে ট্রাস্ট করে, আমরা জনগণকে ট্রাস্ট করি এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের ট্রাস্ট আছে। এই ট্রাস্ট বিল্ড আপটা তার হচ্ছে বড় শক্তি। আপনি ইনস্টিটিউশনগুলোর মধ্যে যদি ট্রাস্ট বিল্ড আপ না করতে পারেন, আপনি তো সব কিছু করতে পারবেন না, সম্ভব না। সরকার প্রধানের পক্ষে কি সব কিছু করা সম্ভব? উনি পলিসি করবেন, পলিসি সাবস্টেন্টিভ কনসার্ন, ইমপ্লিমেন্টেশন করবে ইনস্টিটিউশনগুলো। এই ট্রাস্ট বিল্ড আপ তো এমনি এমনি হবে না। তার সংস্কার না করলে, তার জবাবদিহিতার আওতায় না আনলে, বা ভুল যদি তার ব্যত্যয় ঘটে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আপনি তো এটা হবে না। প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। এখানে পার্টিক্রেসি থেকে বের হয়ে ডেমোক্রেটিক আচরণের দিকে আপনাকে যেতে হবে, পার্টিক্রেটিক আচরণ থেকে। আমরাও আশা করি যে সমাজে যে দুর্নীতির ভয়াবহ ছবল, তার থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। সেবা খাতে এই রেকর্ড পরিমাণ যে দুর্নীতি বা 12,000, এবং এটা হচ্ছে আমাদের বাজেটের 1.58%। মানে সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণ চাই এবং প্রতিটি প্রতিষ্ঠান, ব্যক্তি, তারা স্বচ্ছতা, জবাবদিহির মধ্যে কাজ করবেন এবং প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। ব্যক্তি নয়, সমষ্টিই হচ্ছে রাষ্ট্রের মূল শক্তি। এটি আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন চাই। ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। সোহরাব হোসেন, আপনাকেও ধন্যবাদ এবং চর্চাকেও ধন্যবাদ।